হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি, এবং আমরা ইতিমধ্যেই কার্য, ক্ষমতা এবং গতিশক্তি, স্থিতিশক্তি, শক্তির রূপান্তর এবং শক্তির সংরক্ষণ নিয়ে আলোচনা করেছি। এবং আগের ক্লাসে আমরা সংরক্ষী ও অসংরক্ষী বল সম্পর্কেও আলোচনা করেছি। আজকে আমরা একটা ছোট্ট টপিক পড়ব, সেটা হচ্ছে উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি। উল্লম্ব বৃত্তপথ বলতে তোমরা আগেই পড়েছো যে উল্লম্ব বলতে আমরা এটাই বুঝি যখন আমরা উপরের দিকে ভাবি, যে ধরো এটা যদি ভূপৃষ্ঠ হয়, উল্লম্ব দিক মানে হচ্ছে উপরের দিক, এইভাবে। এবার এই যে উল্লম্ব যদি দিকে হয় এবং সেই দিকে যদি কোনো বৃত্তপথ, সেই বৃত্তপথ ধরো মানে আমি যদি এইভাবে বৃত্তপথটা নিই, তাহলে সেটা হবে উল্লম্ব বৃত্তপথ। উল্লম্ব বৃত্তপথ। তাহলে উল্লম্ব বৃত্তপথ মানে হচ্ছে এমন একটা বৃত্তাকার পথ যেটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে বা আমাদের সাপেক্ষে উল্লম্ব বরাবর এটা আছে বলে মনে করি, সেটা হচ্ছে উল্লম্ব বৃত্তপথ। এবং সেই বৃত্তপথে যদি কোনো বস্তু ঘোরে, কোনো একটা বস্তু যদি ঘোরে, তাহলে পরে সেটা হচ্ছে বস্তুর ঘূর্ণন গতি, যেটা হচ্ছে উল্লম্ব বৃত্তপথে। তাই উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি সম্পর্কে এটাই বুঝি যে কোনো একটা বস্তু যদি ধরো এটা পৃথিবী যদি হয়, তাহলে পরে কোনো একটা বস্তু যদি এইভাবে ঘোরে, এই উল্লম্ব বরাবর যদি কোনো একটা বৃত্তাকার পথে ঘোরে, তাহলে সেটা হচ্ছে একটা উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি। এবং কখন আমরা এইরকম গতি দেখতে পাই, যেমন ধরো তুমি যদি দাঁড়িয়ে আছো এবং একটা সুতোকে, মানে একটা সুতো নিলে, একটা ঢিল বাঁধলে সুতোর সাথে, এবং তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো এবং এই যে সুতো সমেত ঢিলটাকে তুমি ঘোরাতে লাগলে, তোমার হাতের চারিপাশে এইভাবে ঘোরাতে লাগলে, তাহলে পরে এই যে তোমার যে গতিটা হচ্ছে, এটাই কিন্তু একটা উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে কি কাজ করে। তো প্রথমত হচ্ছে যখন এটা বৃত্তপথে ঘুরছে, তখন তাহলে অবশ্যই কি থাকতে হবে, একটা অভিকেন্দ্র বল থাকতে হবে। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তো অবশ্যই কি থাকে, অবশ্যই একটা অভিকেন্দ্র বল থাকে। তার মান কত? তার মান হচ্ছে mv²/r, যেটা আমরা পড়েছি, যেখানে ভি হচ্ছে তার বেগ, আর হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এম হচ্ছে তার ভর। এবং এটা কোন দিকে কাজ করে, যেমন ধরো যদি এইখানে একটা বৃত্তাকার মানে পথ থাকে এবং একটা বস্তু যদি ঘোরে, এটা যদি ব্যাসার্ধ হয় আর, এটা ধরো কেন্দ্র ও, তাহলে বস্তুটা আছে এখানে এতে, তাহলে পরে অভিকেন্দ্র বল সবসময় কাজ করে কোন দিকে, ভিতরের দিকে ব্যাসার্ধ বরাবর। ভিতরের দিকে ব্যাসার্ধ বরাবর। তাহলে অভিকেন্দ্র বল কাজ করে ভিতরের দিকে ব্যাসার্ধ বরাবর, তার মান হচ্ছে mv²/r। তাহলে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে গেলে যে বলটি অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে অভিকেন্দ্র বল। আর একটা বল কি কাজ করবে, দেখো যদি তোমার পৃথিবী পৃষ্ঠেই যদি এইভাবে ঘুরতো, তাহলে পরে কিন্তু কোনো আর তার ওজন কাজ করতো না। কিন্তু যখন একটা বস্তু উল্লম্ব বৃত্তপথে ঘুরছে, মানে পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, তারপর উঠে গিয়ে আবার নিচের দিকে নামছে, তাহলে দেখো কোনো একটা মুহূর্তে অবশ্যই তার একটা ওজন কিন্তু নিচের দিকে সবসময় কাজ করছে, তাই না? যেমন ধরো তুমি দেখতে পাবে একটা নাগরদোলাতে তুমি যদি চাপো, নাগরদোলার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে, যে একটা নাগরদোলা যখন ঘুরছে এইভাবে উল্লম্ব বৃত্তপথে ঘুরছে, তখন তোমার কি একটা ওজন নিচের দিকে সবসময় কিন্তু তোমার ওজন কাজ করছে, তাই তো? তাই আর যেহেতু তুমি বৃত্তাকার পথে ঘুরছো, তো অবশ্যই কি থাকছে, অভিকেন্দ্র বল। আর একটা কী কাজ করছে, তোমার ওজন, মানে হচ্ছে কোনো একটা বস্তুর ওজন কাজ করবে। এবং বস্তুর ওজন কোন দিকে কাজ করে, অবশ্যই নিচের দিকে কাজ করবে, নিচের দিকে। তার মানে হচ্ছে যে বস্তুর ওজন সবসময় এই পৃথিবী পৃষ্ঠের দিকে কাজ করবে, মানে আমরা বলতে পারি নিচের দিকে কাজ করবে। তাই একটা হচ্ছে বস্তুর ওজন কাজ করে, আর একটা হচ্ছে এই অভিকেন্দ্র বল কাজ করে। এই দুটি বলের জন্যই আমরা দেখব যে এই উল্লম্ব বৃত্তপথে যখন বস্তু ঘোরে, তখন তার বিভিন্ন জায়গাতে কি হয়, বেগের পরিমাণ আলাদা হয়। মানে হচ্ছে যে যেমন ধরো তুমি যদি বলো যে ধরো এইটা হচ্ছে এইটা তোমার হচ্ছে ব্যাসার্ধ আর, এইভাবে তুমি একটা বস্তুকে এইভাবে ঘোরাচ্ছ, ঠিক আছে? তাহলে দেখো এইখানে কী হবে, এমজি কাজ করবে এইদিকে, অভিকেন্দ্র বল কাজ করবে এই বরাবর। আবার ধরো যদি এইখানে যদি একটা বস্তু যদি বিতে নিই, তাহলে এইখানে অভিকেন্দ্র বল কাজ করবে এইদিকে আর ওজন কাজ করবে এইদিকে। এবার যখন তুমি এটা একটা সুতো আছে, তাই তো? আমি এটা বললাম যে সুতো নিয়ে তুমি বস্তুটাকে বা ঢিলটাকে তুমি ঘোরাচ্ছ,
তাহলে সুতো যদি থাকে তাহলে সুতোতে কী থাকে, সুতোতে একটা টান থাকে, সুতোতে কী থাকে, টান থাকে। এই যখন তুমি বিভিন্ন যে অবস্থানে যখন তুমি ঘোরাচ্ছ, বিভিন্ন অবস্থানে কী হয়, এমজি তোমার যে ওজন আর অভিকেন্দ্র বল দেখো সবসময় একই দিকে থাকছে না। তার মানে এই সুতোতে যে টান পড়বে সেই টানটা কিন্তু সব জায়গাতে সমান হবে না। মানে আমি এটাই বলতে চাইছি যে যখন তুমি এইভাবে ঘোরাচ্ছ না, যে এইখানে এ বিন্দুতে তুমি যদি এই যে সুতো আছে, সুতোতে যে টান পড়বে না, সেটা কার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এই অভিকেন্দ্র বলের উপর যেটা ভিতর থেকে কাজ করছে অভিকেন্দ্র বল, আর একটা হচ্ছে তোমার এমজি ওজন, এটা হচ্ছে ওজন। তাহলে ওজন সবসময় নিচের দিকে কাজ করবে আর অভিকেন্দ্র বল সবসময় ব্যাসার্ধ বরাবর কাজ করবে। তার মানে সুতোর টান কিন্তু এই দুটো বল দিয়েই কিন্তু নির্ধারণ হবে যে সুতোতে টান কত পড়বে। এবার এইখানে হচ্ছে ধরো এইখানে এমজি এই বরাবর, এখানে অভিকেন্দ্র বল হচ্ছে এই বরাবর mv²/r। আবার এইখানে দেখো অন্য পজিশানে এখানে এমজি এই বরাবর, এইখানে হচ্ছে অভিকেন্দ্র বল এই বরাবর। তার মানে বুঝতে পারছো যে বিভিন্ন এইটার এদের দুটো যে লব্ধি হবে সেটা কোনোদিনই কিন্তু একই দিকে হবে না। তাই মানে এই যে সুতোতে টান পড়বে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তো আমরা দেখব যে এই যে বিভিন্ন অবস্থানে সুতোর টান দেখব এবং তার ফলে আমরা কী মানে বের করব যে বিভিন্ন অবস্থানে বস্তুর বেগ কত হবে সেটাই। তো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যখন কোনো একটা বস্তুকে কি হয় যে এইভাবে আমরা ঘোরাচ্ছি না, এইভাবে ঘোরাচ্ছি, তো এটা ধরো পৃথিবী, তার মানে যখন একটা বস্তু এই পৃথিবী পৃষ্ঠে থাকে তখন তার কী হয়, স্থিতিশক্তি 0 থাকে। ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাহলে স্থিতিশক্তি 0। আর এইখানে যখন থাকবে তখন তার কী হবে, স্থিতিশক্তি সব থেকে বেশি হবে, স্থিতিশক্তি বেশি হবে। তাহলে দেখো যে যখন একটা বস্তু যখন এইভাবে ঘুরছে, এই বরাবর ঘুরছে, এই পজিশানে, এটা ধরো বি পজিশান, এটা হচ্ছে এ পজিশান, তাহলে এ পজিশানে তার স্থিতিশক্তি হচ্ছে 0, বা যদি এটা ভূপৃষ্ঠ না হয় আমি বলতে পারি এটা হচ্ছে স্থিতিশক্তি কম হবে, আর বি অবস্থানে তার বস্তুটির স্থিতিশক্তি সব থেকে বেশি হবে, তাই না? এবার তুমি যদি গতিশক্তি দেখো তখন তুমি দেখবে যে গতিশক্তি, এবার এই যে বৃত্তপথে যখন ঘুরবে তখন তার যান্ত্রিক শক্তি কী হবে, ধ্রুবক থাকবে, যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। কারণ হচ্ছে এখানে কোনো অপচয়ী বল নেই, কারণ হচ্ছে কোনো অপচয়ী বল নেই, কোনো অপচয়ী বল নেই, তাই তার যান্ত্রিক শক্তি এই বৃত্তাকার পথে কী হবে, ধ্রুবক থাকবে। তাই এইখানে যখন এ অবস্থানে কী হচ্ছে, তার স্থিতিশক্তি কম, মানে হচ্ছে গতিশক্তি বেশি হবে, গতিশক্তি বেশি হবে, মানে এ অবস্থানে বেগ কিন্তু বেশি হবে। গতিশক্তি মানে কি, 12 mv², তাহলে বেগ হচ্ছে বেশি হবে কোন অবস্থানে, এ অবস্থানে। আর বি অবস্থানে যেহেতু ওর স্থিতিশক্তি বেশি, তাই যান্ত্রিক শক্তি ধ্রুবক বলে তার গতিশক্তি অবশ্যই কী হতে হবে, কম হতে হবে। তাহলে বি অবস্থানে হচ্ছে গতিশক্তি কম, তার মানে হচ্ছে ওর বেগ কম। তার মানে হচ্ছে যখন তুমি এ থেকে মানে বি এর দিকে যাচ্ছ তখন তার আস্তে আস্তে বেগ কী হচ্ছে, কমতে থাকছে, আর যখন বি থেকে নিচের দিকে নামছে তখন তার বেগ বাড়তে থাকবে। এবার আমরা দেখে নেব যে এই যে একটা বস্তুকে তুমি ধরো ঘোরাচ্ছ, ঠিক আছে, এই হচ্ছে তুমি বস্তুকে ঘোরাচ্ছ, এটা হচ্ছে কেন্দ্র ধরো ও ধরো, এবং এটা ধরো এটা এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এখানে প্রথমত ধরি যে, আর এইটা ধরো তোমার হচ্ছে তার, ঠিক আছে, এইটা ধরো সুতো, এটা সুতো, আবার এটাও সুতো, ঠিক আছে, এ বি অবস্থানের জন্য এটা সুতো, এ অবস্থানের জন্য এটা সুতো। যদি এ অবস্থানে দেখি, এ অবস্থানে এমজি কাজ করছে কোন দিকে, তাহলে অবশ্যই এমজি কাজ করছে এইদিকে নিচের দিকে, আর টান কাজ করছে উপরের দিকে, কারণ মূল বিন্দুর দিকে টান কাজ করবে, সেটা ধরো টি1। তাহলে টি1 হচ্ছে তোমার হচ্ছে সুতোর টান, সুতোর টান, আর এমজি হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন। তাহলে টি1 হচ্ছে সুতোর টান, এমজি হচ্ছে বস্তুর ওজন। এবং এ অবস্থানের জন্য তুমি দেখো যে টি1 আর এমজি কিন্তু পরস্পরের বিপরীতমুখী হচ্ছে, টি1 আর এমজি পরস্পরের বিপরীতমুখী, টি1 হচ্ছে উপরের দিকে, এমজি হচ্ছে নিচের দিকে। তাহলে এই যে টি1 আর এমজি, সুতোর টান আর হচ্ছে বস্তুর ওজন, এই দুটোর যে লব্ধি সেটাই কী হবে, অভিকেন্দ্র বল দেবে, অভিকেন্দ্র বল দেবে বৃত্তাপথে ঘোরার জন্য। এই অভিকেন্দ্র বলকে আমি লিখলাম এফ। তার মানে দেখো
তাহলে এফ কোন দিকে কাজ করছে, যেহেতু তুমি এই যে বৃত্তাকার পথে এ বিন্দুতে আছো, সে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করবে, অবশ্যই বৃত্তাকার পথের মানে কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর, মানে টি1 যেদিকে কাজ করছে সেই বরাবর। তার মানে এফ কাজ করবে এই উপরের দিকে, আর এফ এর মান কোন দিকে হবে, যে টি1 মাইনাস এমজি, মানে টি1 এমজির থেকে কতটা বেশি, এদের যে লব্ধি টি1 এর দিকে, সেটাই হচ্ছে কিন্তু এফ। তাহলে এফ সমান হচ্ছে টি1 মাইনাস এমজি। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এ বিন্দুতে হচ্ছে এফ সমান হচ্ছে টি1 মাইনাস এমজি। আর এফ এর মান আমি কি বলেছি, এফ এর মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এবার আমি ধরে নিলাম যে এই এ বিন্দুতে বেগ হচ্ছে ইউ, তাহলে বেগ হচ্ছে এই বরাবর হবে, স্পর্শক বরাবর, তার মানে হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে ইউ। তাহলে এম ইউ স্কোয়ার, তাহলে এফ সমান কি, অভিকেন্দ্র বল, তাহলে এম ইউ স্কোয়ার বাই আর সমান হচ্ছে টি1 মাইনাস এম জি। তাহলে টি1 সমান আমি লিখতে পারি যে সুতোর টান কোথায়, এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে সুতোর টান, এ বিন্দুতে সুতোর টান হচ্ছে ধরো টি1 আমি বলেছি। তাহলে টি1 সমান কত হবে, এম ইউ স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে এমজি। এটা হচ্ছে এই এ বিন্দুতে, মানে হচ্ছে বৃত্তপথের সর্বনিম্ন বিন্দুতে হচ্ছে সুতোর টান আমি বার করলাম। এবার আমি বার করব কি, এই বি বিন্দুতে, মানে বৃত্তপথের যে সর্বোচ্চ বিন্দুতে সুতোর টান বার করব। তাহলে বি বিন্দুতে তুমি যদি দেখো, তাহলে দেখো এমজি কাজ করছে নিচের দিকে, আর দেখো সুতোর টানও কাজ করবে কিন্তু নিচের দিকে, সেটা ধরো টি2। তাহলে বি বিন্দুতে সুতোর টান হচ্ছে ধরো টি2। তাহলে বি বিন্দুতে সুতোর টান হচ্ছে টি2। তাহলে টি2 কাজ করছে দেখো কেন্দ্র বরাবর, মানে নিচের দিকে, আর বস্তুর ওজনও কাজ করছে নিচের দিকে, মানে এমজি। তার মানে অভিকেন্দ্র বল যেটা কাজ করবে সেটাও কিন্তু বৃত্তপথের মানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তাহলে অবশ্যই এফ কাজ করবে নিচের দিকে। তাহলে এই যে অভিকেন্দ্র বল এফ কাজ করবে, সেটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। আর নিচের দিকে কি কাজ করছে, টি2ও কাজ করছে, এমজিও কাজ করছে, মানে দুটোই যোগ হয়ে যাবে। তাহলে এফ সমান হচ্ছে টি2 প্লাস এমজি, তার মানে হচ্ছে টি2 সমান হচ্ছে এফ মাইনাস এমজি, আর এফ মানে হচ্ছে যেটা তোমার অভিকেন্দ্র বল। তাহলে ধরো আমি বললাম যে বি বিন্দুতে বেগ হচ্ছে ভি, তার মানে যখন এটা যদি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তারপরে ইউ এইদিকে হচ্ছে, তাহলে ভি হবে এই বরাবর, স্পর্শক বরাবর। তার মানে এফ এর মান হবে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে টি2 সমান হচ্ছে এম ভি স্কোয়ার বার আর এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে টি1 পেয়ে গেলাম, টি2 পেয়ে গেলাম। এবার ধরো যে আমাকে বার করতে হবে কি না, সন্ধিবেগ। সন্ধিবেগ মানে হচ্ছে যে সন্ধিবেগ আমি বার করব, সন্ধিবেগ মানে হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি, যে যখন তোমার এই যে তোমার সর্বোচ্চ বিন্দুতে, মানে বি বিন্দুতে যদি তোমার ধরো সুতোর টান 0 হয়, তাহলে বেগ কত, বা বেগের সর্বনিম্ন মান কত। তাহলে বেগের সর্বনিম্ন মান যদি ধরো আমি উপরে দেখছি, তাহলে আমি পেলাম এমভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে টি2 প্লাস এমজি। তাহলে বেগের সর্বনিম্ন মান, তাহলে ভি মিন কখন হবে, যখন সুতোর টান 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে তাহলে ভি মিনের জন্য সুতোর টান 0, মানে এই ইকুয়েশান থেকে দেখো যে টি2 সমান 0 হলে, কারণ এমজি তো 0 হতে পারে না, সুতোর টানটাই 0 হতে পারে, তাই সুতোর টান 0 হতে গেলে তাহলে কি হবে, এমভি স্কোয়ার, তাহলে এম ভি মিনিমাম স্কোয়ার বাই আর সমান কী হবে, এমজি হয়ে যাবে। তাহলে ভি মিনিমাম স্কোয়ার সমান কত হবে, দেখো এম কেটে গেল, আর জি হলো, তার মানে হচ্ছে ভি মিনিমাম, তার মানে হচ্ছে √/আর জি। এইটা হচ্ছে তোমার সন্ধি বেগ, এটা হচ্ছে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। তার মানে এই যে বেগ, এইটাই হচ্ছে উল্লম্ব বৃত্তপথে যখন ঘুরছে, তখন এই বি বিন্দুতে ন্যূনতম বেগ, যাতে পারে বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরতে পারে। এর থেকে যদি কম বেগ হয়, মানে তোমার যদি এই বেগের মান যদি ভি এর মান যদি এই √/আর জির থেকে কম হয়ে যায়, তাহলে কিন্তু বস্তুটার বৃত্তাকার পথে ঘুরবে না, তখন কী হবে, ডেল্টা পড়ে যাবে, তখন আর ওই বৃত্তপথে ঘুরবে না। তার মানে একটা ওই যে সন্ধিবেগ বললাম, এই সন্ধিবেগের কম বেগ হলে কিন্তু বস্তুটার
বস্তুটি কী হবে, বৃত্তাকার পথে ঘুরবে না, বৃত্তাকার পথে আর ঘুরবে না। তাহলে ভি মিন হচ্ছে ওই বেগের যে বৃত্তপথের যে সর্বোচ্চ বিন্দু, এইখানে যে সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ দরকার। তাহলে বৃত্তপথের সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগ হচ্ছে, যেটা আমি ভি বলছি, তার যে সবথেকে কম ভ্যালু, যার ফলে মানে এই বস্তুটি এই বৃত্তপথে ঘুরতে সক্ষম হবে, সেটাই হচ্ছে কিন্তু সন্ধি বেগ, সেটাই হচ্ছে সন্ধি বেগ। এবার আমরা দেখব যে এই সন্ধিবেগ যদি থাকে, ধরো ভি মানে ভি যে এই সন্ধিবেগ যদি মানে সর্বোচ্চ বিন্দু বিতে যদি সন্ধিবেগ হয়, তাহলে সর্বনিম্ন বিন্দুতে যে ইউ বেগ আছে তার মান কত, তাহলে ইউ এর মান কত হবে। তাহলে ভি এর মান আমি যদি √RG হয়, তাহলে পরে ইউ এর মান কত, এটা আমাকে বার করতে হবে। কি করে বার করব? আমি আগেই বললাম যে টোটাল পথে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানে সংরক্ষিত থাকে। এই হচ্ছে, তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ আমরা ব্যবহার করব। তার মানে কি, যে যখন এই বস্তুটা ঘুরছে না, এই উপরে বি বিন্দুতে যে তার যান্ত্রিক শক্তি আর এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এই দুটো কী হবে, সমান হবে, কারণ এখানে কোনো অপচয়ী বল কাজ করছে না, সেই জন্য যান্ত্রিক শক্তি কী হবে, এ বিন্দুতে যান্ত্রিক শক্তিকে আমি যদি লিখি ধরো টোটাল এনার্জি, সেটা হচ্ছে বি বিন্দুতে যা হবে, যান্ত্রিক শক্তি এ বিন্দুতে কী হবে, সমান হবে। এবার যান্ত্রিক শক্তি মানে কি, একটা হচ্ছে স্থিতিশক্তি, সেটাকে আমি লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে গতিশক্তির, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জিকে আমি লিখলাম যে পিবি, আর কাইনেটিক এনার্জি লিখলাম কেবি, তাহলে সেটা সমান হবে কার সাথে, যে পোটেনশিয়াল এনার্জি এতে মানে এ বিন্দুতে স্থিতিশক্তি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি হচ্ছে কোথায়, এ বিন্দুতে। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এবার আমরা দেখে নেব যে তাহলে এবার দেখো যে ধরো, তাহলে আমি ধরে নিলাম যে এই বি বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে ইউবি আর এ বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে ইউএ। তাহলে পিবি কত হবে, পিবি হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে বি বিন্দুতে, সেটা হচ্ছে ইউবি, আর কেবি হচ্ছে ½ m, আর বেগ হচ্ছে এখানে হচ্ছে ভি, তাহলে ½ mv² সমান হচ্ছে পি এ কত, ইউএ, স্থিতিশক্তি হচ্ছে এ বিন্দুতে ইউএ প্লাস কে মানে হচ্ছে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কত, ½ mu², আমি বলেছি এ বিন্দুতে বেগ হচ্ছে ইউ, তাহলে গতিশক্তি কত, ½ mu²। তার মানে হচ্ছে এই যে ইউবি মাইনাস ইউএ সমান কত হবে, ইউবি মাইনাস ইউএ হবে ½ mu² মাইনাস v²। এবার দেখো, আমি যদি ধরি যে এইটা ধরো তোমার হচ্ছে বিন্দু ও, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ কতটা আর এটাও আর, তারপরে টোটালটা কত 2r, এই দূরত্বটা হচ্ছে 2r, মানে এবি দূরত্ব হচ্ছে 2r। তাহলে এবি দূরত্বের জন্য মানে তুমি যখন জানো যে একটা বস্তু যখন এইচ উচ্চতায় থাকে তার স্থিতিশক্তির পরিবর্তন কত, mgh। তাহলে এইচের জায়গায় যদি আমি বলি যে দুটো বস্তু এ আর বি এর মধ্যে যে দূরত্ব হচ্ছে এইচ উল্লম্ব বরাবর, তাহলে তার দূরত্ব হচ্ছে 2r, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হবে, mg × 2r। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন মানে ইউবি মাইনাস ইউএ কত হবে, এখানে এই যে উল্লম্ব বৃত্তপথে যখন ঘুরছে তাদের এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত, 2r, উল্লম্ব বরাবর দূরত্ব হচ্ছে 2r, তাই তাদের মধ্যে স্থিতিশক্তির পরিবর্তন কত হবে, ইউবি মাইনাস ইউএ সমান হচ্ছে mg × 2r। এটাই হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। আমি যেটা বসিয়ে দিই, তাহলে mg.2r সমান পাবো ½ mu² মাইনাস v²। তার মানে দেখো mm কেটে গেল, আর এদিকে 2 আর এদিকে 2, তাহলে 4rg সমান হচ্ছে u² মাইনাস v²। আমাকে কী বার করতে হবে, u², তাহলে u² সমান হচ্ছে 4rg প্লাস হচ্ছে v²। এবার আমি বলেছি কি, সন্ধিবেগ বজায় রাখার জন্য, মানে এই উল্লম্ব বৃত্তপথের যে উচ্চতম বিন্দু বিতে তার বেগ কত, আমি বলেছি সন্ধিবেগ কত, ভি মিনিমাম সমান হচ্ছে √RG। তাহলে v² সমান হচ্ছে √, তাহলে v² সমান RG, তাহলে ভি সমান হচ্ছে √RG। তাহলে u² সমান কত হবে, u² সমান হচ্ছে 4rg প্লাস v² সমান RG। তাহলে দেখো 4rg প্লাস RG মানে হচ্ছে 5rg,
তাহলে ইউ কত হবে √5/g, ইউ সমান হচ্ছে √5/g। তার মানে হচ্ছে যে যখন একটা বস্তু যখন উল্লম্ব বৃত্তপথে ঘুরছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে এই বি বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে ওর ন্যূনতম বেগ কত হবে √rg, এবং এই ন্যূনতম বেগের জন্য এই নিম্নতম বিন্দুতে বেগ কত হবে √5/g। বোঝা গেল? তার মানে এই যে বৃত্তপথে, আরেকবার বলি যে এই একটা বৃত্তপথে যখন ঘুরছে বস্তুটা, তখন এই বিন্দুতে বেগ যদি ভি যদি ন্যূনতম বেগ হয়, তার মান যদি √rg হয়, তাহলে এই সর্বনিম্ন বিন্দুতে তার বেগ কত হবে √5/g। বোঝা গেল? এই হচ্ছে যদি, তাহলে সন্ধিবেগ বলতে আমি বোঝাচ্ছি যে সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগ সন্ধিবেগ সেটা হচ্ছে √rg, আর তার জন্য নিম্নতম বিন্দুতে বেগ কত √5/g। এবার তাহলে মানে এবার ধরো যে এই ইউ সমান যদি √5/g হয়, তাহলে এইখানে সুতোর টান T1 কত হবে? আমি কিন্তু T2 সমান কত ধরেছি? T2 সমান 0 ধরেছি ন্যূনতম বেগ পাওয়ার জন্য, কিন্তু T1 তো আর 0 নয়, T1টা আমাকে বার করতে হবে। তাহলে তাহলে ইউ এর মান কত √5/g, তাহলে T1 এর মান কত আমরা বার করব। এবার আমরা সেটা অলরেডি আমরা একটা ফর্মুলা বার করেছি। T1 সমান হচ্ছে mu² প্লাস হচ্ছে mg। তাহলে T1 সমান হচ্ছে mu² প্লাস mg। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে √5/g, তাহলে T1 এর মান কত হবে? T1 তাহলে যেহেতু ইউ হচ্ছে যেহেতু ভি এর মান কম, ভি মিনিমাম হচ্ছে √rg, তার জন্য ইউ এর মান কত হবে? সেটা হবে নিম্নতম মান হবে √5/g। তার জন্য T1 মিনিমাম কত হবে সেটা আমরা বার করছি। বোঝা গেল? তাহলে T1 মিনিমাম কত হবে? T1 মিনিমাম সমান হচ্ছে mu²/r প্লাস হচ্ছে mg। তার মানে দেখো m/r, ইউ মিনিমাম স্কোয়ার হচ্ছে 5/g প্লাস হচ্ছে mg। তাহলে আর কেটে গেল, দেখো 5mg প্লাস mg মানে হচ্ছে 6mg। মানে যখন তুমি একটা বৃত্তপথে ঘোরাচ্ছ একটা বস্তুকে, তখন নিম্নতম বিন্দুতে যে উপরের দিকে টান কাজ করছে কত T1, সেটা হচ্ছে 6mg, আর নিচের দিকে কাজ করছে তার ওজন, সেটা হচ্ছে কি mg। তার মানে দেখো এর বস্তুর ওজনের 6 গুণ পরিমাণ সুতোর টান উপরের দিকে কাজ করছে। বোঝা গেল? তাহলে T1 যে মিনিমাম সেটা হচ্ছে 6, মানে বস্তুর ওজনের থেকে 6 গুণ বেশি হচ্ছে। তাহলে T1 মিনিমাম কত হচ্ছে? বস্তুর ওজন যা হবে তার থেকে 6 গুণ হবে এই সুতোর টান উপরের দিকে। এবার উল্লম্ব বৃত্তপথে জলপূর্ণ পাত্রের আবর্তন। এবার তুমি ধরো একটা বালতিতে তুমি জল নিলে, তাহলে একটা বালতি নিলে, বালতিতে তুমি জল ভরলে, এবং একটা দড়ি দিয়ে বেঁধে বালতির যে তোমার ধরার জায়গা থাকে সেটাকে দড়ি দিয়ে বেঁধে তুমি এইভাবে যে ছবি আছে এইভাবে ঘোরাতে থাকলে, তাহলে দেখো যখন এই উচ্চতম বিন্দুতে তুমি দেখবে বালতিটা কিন্তু এইভাবে নিচের দিকে আছে, এই বরাবর, তাই না? তার মধ্যে জল আছে, এটা কিন্তু ঘুরছে, তুমি ঘোরাচ্ছ ধরো হাত দিয়ে, মানে এখানে একটা দড়ি বেঁধে তুমি বালতিটাকে ঘোরাচ্ছ। তুমি দেখবে যখন এই বস্তুটা, মানে এই যে জলপূর্ণ পাত্র তুমি ঘোরাবে, যখন সব থেকে উঁচু অবস্থানে যাবে, মানে এই বিন্দুতে, মানে তুমি যেটা বি বিন্দু বলছিলাম, সেখানে দেখো যে জল কিন্তু এরকম আছে, এবং এই যে বালতির এই মুখটা কিন্তু খোলা মুখ, অথচ তুমি জল কিন্তু পড়বে না, জল পড়বে না। তুমি ছবি দেখো, যে এইখানে যদি এই ছবিটা দেখো, এই ছবিটা, তাহলে দেখবে যে জল কিন্তু, মানে বালতিতে জল থাকলেও, আর তুমি যদি বালতির মুখটা কিন্তু নিচের দিকে হলেও জল কিন্তু পড়বে না। তার কারণটা আমরা এবার বলবো। তার কারণটা হচ্ছে যখন তুমি ঘোরাচ্ছ না, তখন কি কাজ করছে? তাহলে এই যে জলসহ বালতির ওজন কত, ধরো mg, সেটা কাজ করছে নিচের দিকে। আর যখন ঘোরাচ্ছ তখন কি কাজ করে? আর একটা হচ্ছে অপকেন্দ্র বল কাজ করে। কোন দিকে? বাইরের দিকে। তার মান কত? mv²/r, যেখানে ভি হচ্ছে এই তুমি যে বেগে ঘোরাচ্ছ, তাহলে mv²/r হচ্ছে অপকেন্দ্র বল, আর mg নিচের দিকে কাজ করছে। তাহলে mv²/r আর mg এই দুটো কি হচ্ছে? পরস্পর বিপরীত দিকে কাজ করছে। তাই যখন জল পড়বে না, তার মানে হচ্ছে mv²/r যেটা অপকেন্দ্র বল, সেটা অবশ্যই
কী হবে, তোমার বস্তুর ওজনের থেকে মানে হয় সমান বা তার থেকে বেশি হবে, তাহলে পরে কিন্তু জল পড়বে না। তার মানে হচ্ছে mv স্কোয়ার বাই আর হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু mg, কেটে গেল, তাহলে ভি স্কোয়ার হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু rg, মানে ভি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু √rg। তাহলে বেগ যদি তুমি যদি এই বেগে √rg এই বেগে যদি তুমি ঘোরাও বা তার থেকে বেশি বেগে ঘোরাও, তাহলে কিন্তু এই বালতি থেকে কী হবে, জল পড়বে না, বালতি থেকে জল পড়বে না। আর তুমি যদি একই রকম সূত্র যে √rg হচ্ছে এই মানে এই বি বিন্দুতে বেগ যদি হয়, ঠিক আছে, তারপরে এ বিন্দুতে বেগ কত হবে, √5rg, সুতোর টান কত হবে 6 × mg। এবার তুমি নর্মালি যদি তুমি এই বালতি নিয়ে যদি ঘোরাতে যাও না বাস্তবে, তাহলে সুতোতে টান কত পারবে 6 mg, আর বালতির ওজন কত mg। তোমার বালতি কিন্তু মানে তুমি মানে জলপূর্ণ বালতি নিয়ে তুমি কিন্তু পরীক্ষা করতে পারবে না, ঠিক আছে, কারণ যে সুতোর টান পড়বে এবং সুতো ছিঁড়ে যাবে। ওকে, এবার হচ্ছে ওকে আর কিছু নেই, এখান থেকে একটা উদাহরণ দেখে নিই যে 1 কেজি ভরের একটি বস্তুকে সুতোয় বেঁধে উল্লম্ব তলে 50 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে ঘোরাচ্ছ। তাহলে এইভাবে তুমি হচ্ছে ঘোরাচ্ছ একটা বস্তুকে। ওকে আরেকবার আঁকি, এই হচ্ছে তোমার হচ্ছে বৃত্তপথ। এবার বলছে একটা বস্তুকে ঘোরাচ্ছ, তার ভর হচ্ছে কত 1 কেজি, উল্লম্ব তলে 50 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তোমার পরীক্ষায় যখনই বলে দেবে না উল্লম্ব তলে, তখন তোমাকে কিন্তু এই যেটা পড়ালাম আজকে সেটাই কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। তো উল্লম্ব তলে 50 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট মানে আর হচ্ছে ধরো আর হচ্ছে 50 সেমি, ইউনিট দেখে নেবে, ইউনিট হচ্ছে সিজিএসে দেওয়া আছে সেমি, আর এখানে এম কত দেওয়া আছে 1 কেজি, এটা কিন্তু এসআইতে দেওয়া আছে, এটা সিজিএসে দেওয়া আছে। সবসময় দেখে নেবে কোন পদ্ধতিতে দেওয়া আছে এককগুলো। বৃত্তপথে 50 সেমি পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, মানে হচ্ছে বেগ হচ্ছে 500 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাও কিন্তু তোমার সিজিএসে দেওয়া আছে। তুমি দেখো যে বৃত্তপথে 500 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছ, মানে হচ্ছে বলছে যে প্রত্যেকটা অবস্থানে বেগ কিন্তু 500, মানে এরকম না যে বি বিন্দুতে বেগ মানে বেশি এ বিন্দুতে বেগ কম, এরকম কিছু বলে দেয়নি। ধরে নেওয়া আছে যে গোটা বৃত্তপথে হচ্ছে বেগ হচ্ছে সমান। তাহলে বলো যে বৃত্তের সর্বোচ্চ আর সর্বনিম্ন অবস্থানে সুতোর টান কত হবে। তাহলে এই অবস্থানে বেগ হবে এই দিকে, আর mv স্কোয়ার বাই আর বার নিচের দিকে হবে, টি অন কোন দিকে হবে নিচের দিকে, mg কোন দিকে হবে নিচের দিকে। তার মানে হচ্ছে mv স্কোয়ার বাই আর যে অভিকেন্দ্র বল সেটা কার সাথে সমান হবে, অবশ্যই T1 প্লাস mgর সাথে সমান হবে। তার মানে এখান থেকে পাচ্ছ T1 সমান হচ্ছে mv স্কোয়ার বাই আর মাইনাস mg। এবার তোমাকে কী করতে হবে, জাস্ট তোমাকে হয় সিজিএসে নইলে এসআইয়ে কোনো একটাতে করে নিতে হবে। তো আমি এসআইতে করা সব থেকে ভালো, তো আমি আর এর মানটা এসআইতে যদি করি তাহলে 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার আনতে গেলে 10⁻⁻, আর সমান হচ্ছে 50 দেওয়া আছে, সেন্টিমিটারকে যদি করতে যাই তাহলে পরে 10⁻² করলাম, তাহলে পেলাম 0.5 মিটার। আর বেগও দেওয়া আছে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে সেটাকে যদি আমি সিজিএসে করি তাহলে পাবো 500 গণিত হচ্ছে 10⁻², মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বসিয়ে দাও, তাহলে T1 পেয়ে যাবে। দেখো এম কত দেওয়া আছে 1 কেজি, তাহলে 1 গণিত ভি স্কোয়ার কত 5 স্কোয়ার বাই আর কত 0.5 মাইনাস এম হচ্ছে দেওয়া আছে আবার 1 কেজি, জি কত, জি যেহেতু কিছু বলা নেই তো অবশ্যই তোমাকে ধরতে হবে 9.8। তাহলে অবশ্যই কত হলো 5 × 5 = 25 বাই 0.5 মাইনাস 9.8, মানে হচ্ছে এটা হবে 50 মাইনাস হচ্ছে 9.8, মানে হচ্ছে 40.2 নিউটন, 40.2 নিউটন। তার মানে এই সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে সুতোর টান কত হবে 40.2 নিউটন। এবার বার করব যে সর্বনিম্ন বিন্দুতে, মানে এইখানে যদি হয় তাহলে এইখানে সুতোর টান কোন দিকে কাজ করছে, উপর দিকে, সেটা হচ্ছে T2, mg কাজ করছে নিচের দিকে mg। তাহলে অভিকেন্দ্র বলের মান কত, অভিকেন্দ্র বল হবে কত T2 মাইনাস mg, তাহলে F সমান হচ্ছে T2 মাইনাস mg। তাহলে এইখানে ধরো বেগ হচ্ছে v দেওয়াই আছে, তার মানে হচ্ছে mv স্কোয়ার বাই আর সমান হচ্ছে T2 মাইনাস mg। তাহলে T2 বার করো, T2 সমান হচ্ছে mv স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে mg, মানে mv স্কোয়ার বাই আর তো তুমি বার করেছো সেটা হচ্ছে 50, আর mg হচ্ছে 9.8, মানে হচ্ছে
59.8 নিউটন। মানে সর্বনিম্ন বিন্দুতে তাহলে সূত্র টান হচ্ছে 59.8, আর সর্বোচ্চ বিন্দুতে সূত্র টান হচ্ছে 40.2 নিউটন। তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে, সেটা করতে থাকবে। তো আজকে এই পর্যন্তই। তো আমি আরেকবার বলে দিই যে এখান থেকে কী তোমাদের ইম্পর্টেন্ট, যে যখনই বলবে যে উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি, তো অবশ্যই তোমাকে কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে, যে একটা হচ্ছে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি বিভিন্ন জায়গাতে একই থাকবে, ঠিক আছে, এটা একটা মনে রাখবে। আর হচ্ছে যে অভিকেন্দ্র বল কিন্তু কোথা থেকে আসবে, একটা হচ্ছে সুতোর টান, যে সুতোর টানটা থাকবে, সুতোর টান টি, আর হচ্ছে বস্তুর ওজন। এই দুটো তোমাকে দেখতে হবে যে কোন দিকে কাজ করছে, তাদের যে লব্ধি সেটাই কিন্তু তোমার হচ্ছে অভিকেন্দ্র বল, এবং তার সাথে সমান করে কিন্তু তুমি বৃত্তপথের বিভিন্ন জায়গাতে বস্তুর বেগ বার করতে পারবে। এবং সেই জন্য আমরা দেখলাম সন্ধিবেগ বার করলাম যখন এই দুটো তাহলে ফর্মুলা তোমরা পেয়ে গেলে, এটা তোমাদের পরীক্ষাতে তোমাকে এটা তোমাকে করতেই হবে, কারণ হচ্ছে তোমাকে এইভাবে জাস্ট কোন দিকে কাজ করছে সেটা দেখলে তুমি পেয়ে যাবে এই দুটো ফর্মুলা। আর সেখান থেকে তুমি যা সন্ধিবেগ বার করবে, যখন তোমার হচ্ছে এই সর্বোচ্চ বিন্দুতে যদি সুতোর টান 0 ধরে নাও, তাহলে তুমি সন্ধিবেগ পেয়ে যাবে। আর সন্ধিবেগের মান হচ্ছে √RG। এই সন্ধিবেগের জন্য তোমার ন্যূনতম বিন্দুতে, মানে এই বিন্দুতে বেগ কত ছিল, √5RG। সেটা আমরা কি করে বার করেছি, যে শক্তির সংরক্ষণ থেকে। তাহলে √5RG হচ্ছে বস্তুর নিম্নতম বৃত্তপথের ন্যূনতম যে বিন্দু, সেইখানে হচ্ছে বেগ হচ্ছে √5RG। আর তার জন্য সুতোর টান কত নিম্নতম বস্তুতে, সেটা হচ্ছে নিম্নতম পথে, সেটা হচ্ছে 6 গণিত, বস্তুর ওজন যা তার 6 গুণ হচ্ছে সুতোর টান ওই ন্যূনতম বিন্দুতে। তো এইটুকুই। আর উল্লম্ব বৃত্তপথে জলপূর্ণ পাত্র যখন ঘোরে, তখন অবশ্যই যদি তার অপকেন্দ্র বল বেশি হয়, তখনই বস্তু ওই বালতি থেকে জল পড়বে না। এটুকুই মনে রাখবে, তাহলেই হবে। ওকে, যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো, বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ।